পশ্চিমবঙ্গে যতই পালাবদল হয়ে ডবল ইঞ্জিন সরকার আসুক না কেন, পশ্চিমবঙ্গের মানুষের জীবনে স্বস্তি এবং সুরাহা ততদিন পর্যন্ত দেখতে পাওয়া যাবে না যতদিন না পর্যন্ত পশ্চিমবঙ্গের পুলিশের মতিগতির মধ্যে কোনো বদল আসে, যতদিন না পর্যন্ত পশ্চিমবঙ্গের পুলিশ শোধরায়। দেখুন, বিষয়টা হচ্ছে, আমি এটা আশা করি না যে নতুন সরকার আসার 10 দিনের মধ্যে দেখতে পাওয়া যাবে যে পুলিশকে বর্তমান শাসক দল এবং পূর্বতন বিরোধী দল এতগুলো বছর ধরে দলদাস বলে এসেছে, তারা 10 দিনের মধ্যে একেবারে শুধরে গিয়ে সোজা হয়ে সমস্ত কাজ করতে শুরু করে দেবে। কিংবা আমি এটাও আশা করি না যে নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে মানুষ লালবাজারের দিকে তাকিয়ে বলতে শুরু করবেন যে ব্যাস এইবারেই তো পুলিশ আমাদের হেনস্থার বদলে সুরাহা দিতে শুরু করবে। কিন্তু যখন একটা নতুন সরকার পশ্চিমবঙ্গে এসেছে এবং তারা আইনের শাসনের কথা বলছে, তখন অন্তত এটুকু আশা করা যায় যে সেই আইনের শাসন যারা রাস্তাঘাটে সাধারণ মানুষের মধ্যে বলবৎ করবেন, তাদের মধ্যে বদলের শুরুটা যেন দেখতে পাওয়া যায়, বা সরকার তাদের উপর এমন চাপ দেবে যাতে তারা বাপ করে নিজেদের কাজটা স্বাধীনভাবে সঠিকভাবে করতে শুরু করে দেয়। আমি এই কথাটা বলছি দুটো বিষয়ের জন্য। এক হচ্ছে, আপনারা জানেন যে অভিযুক্ত খুনি, পলাতক এবং অপসারিত বিডিও প্রশান্ত বর্মন সে ধরা পড়েছে, কিন্তু সেই নিয়ে পুলিশের যে ভূমিকা দেখতে পাওয়া গেছে সেই জন্য। এবং দ্বিতীয় হচ্ছে, অত্যন্ত ঘৃণ্য একটি ঘটনার কথা সামনে উঠে এসেছে পশ্চিমবঙ্গে পালাবদলের পরেই, একটি পক্সো মামলা, নাবালিকাকে নির্যাতন করার মামলা, সেখানে পুলিশের যে পদক্ষেপ দেখতে পাওয়া গেছে বা পদক্ষেপের যে অভাব দেখতে পাওয়া গেছে সেই নিয়ে। গত 15 বছর ধরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং পূর্বতন সরকারের ক্ষমতার দম্ভ ঠিক কোন জায়গায় পৌঁছে গিয়েছিল তার সবথেকে সহজলভ্য এবং প্রাঞ্জল উদাহরণ হচ্ছেন এই প্রশান্ত বর্মন। প্রশান্ত বর্মনকে নিয়ে আমরা দুটো পর্ব করেছিলাম, দুটো 14 মিনিটের পর্ব, কিন্তু তারপরেও আমাদের মনে হয়েছিল যে শব্দ কম পড়ছে এই ব্যক্তির কার্যকলাপ বর্ণনা করার জন্য। তার বাড়িতে সোনা চুরি হয়েছে এবং সেই সোনার গয়না চুরি করেছে এই সন্দেহে প্রশান্ত বর্মন একটি নীলবাতি লাগানো সরকারি গাড়ি করে গিয়ে এক ব্যক্তিকে অপহরণ করেন, কিডন্যাপ করে নিয়ে যান এবং তারপর সেই ব্যক্তিকে খুন করেন, মেরে ফেলেন। এইটা তার বিরুদ্ধে ছিল অভিযোগ। আর এই অভিযোগের তদন্ত যখন শুরু হয়, এই অভিযোগকে কনফার্ম করার জন্য যখন তাকে ধরার চেষ্টা করা হয়, তখন এই গোটা বিষয়টায় একটা আলাদাই অধ্যায় শুরু হয়ে যায়। এইরকম একটা অভিযোগে, এইরকম একটা মামলায় প্রথমেই যেটা দেখা যায় যে নিম্ন আদালত থেকে প্রশান্ত বর্মনকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। এইরকম একটা অভিযোগের ক্ষেত্রে কি করে নিম্ন আদালত এভাবে জামিন দিয়ে দিতে পারে? ঠিক এই প্রশ্নটাই করে হাইকোর্ট যখন মামলাটা হাইকোর্টে গিয়ে পৌঁছায় এবং হাইকোর্টের তরফ থেকে বলা হয় যে কোনো রকম জামিন টামিন কিচ্ছু দেওয়া হবে না, জামিন বাতিল এবং প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতে হবে। প্রশান্ত বর্মন আত্মসমর্পণ করা তো অনেক দূরের কথা, তিনি ফেরার হয়ে যান এবং তারপর তিনি সবকিছু টপকে তার অ্যাপিল নিয়ে একেবারে পৌঁছে যান সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট পত্রপাঠ তার সেই অ্যাপিল নাকচ করে দেয়, খারিজ করে দেয় এবং বলে দেয় যে কোনো জামিন টামিনের ব্যাপার নেই, হয় প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতে হবে, আর তা না হলে পুলিশ যেখানে দেখতে পাবে সেখান থেকে প্রশান্ত বর্মনকে ধরে নিয়ে আসবে। এবার এই সময় রাজ্যের তৎকালীন যিনি আইনজীবী, তিনি আদালতকে জানান যে প্রশান্ত বর্মন তো দেখুন মনে হয় আর একেবারেই এই রাজ্যে নেই, তিনি তো এই রাজ্য থেকে অন্য কোথাও পালিয়ে টালিয়ে গেছেন। এইটা 4 মাস আগের কথা। 4 মাস ধরে তারপর থেকে আমাদের রাজ্যের পুলিশ প্রশান্ত বর্মনকে খুঁজেই পেল না। 4 মাস ধরে প্রশান্ত বর্মনকে রাজ্যের পুলিশ কোথাও দেখতেও পাচ্ছে না, খুঁজেও পাচ্ছে না, প্রশান্ত বর্মন পালিয়েই যাচ্ছেন। সেই প্রশান্ত বর্মনকে দেখা গেল পালা বদলের কয়েকদিন পর আমাদের রাজ্যের রাজধানী কলকাতা শহরের একেবারে বুকে নিউ টাউনের রাস্তায় মদ্যপ অবস্থায় তিনি গাড়ি চালাচ্ছেন এবং সেই গাড়ি চালিয়ে এসে তিনি একজন পথচারীকে ধাক্কাও দিয়ে দিয়েছেন। এবার আপনি ভাবুন যে এখানে পুলিশের কি করা উচিত। আপনি ছেড়ে দিন, ভুলে যান যে ব্যক্তি গাড়ি চালাচ্ছেন তিনি প্রশান্ত বর্মন। মনে করুন যে কোনো একজন ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন এবং একজন পথচারীকে ধাক্কা দিয়েছেন, পুলিশের এখানে কি ভূমিকা হওয়ার কথা? সঙ্গে সঙ্গে এই গোটা বিষয়টার মধ্যে পুলিশের ইন্টারভিন করার কথা, পদক্ষেপ নেওয়ার কথা। কিন্তু এখানে কি দেখা গেল? প্রশান্ত বর্মনের ক্ষেত্রে দেখা গেল যে পুলিশ নয়, একজন সাধারণ ব্যক্তি, জানা যাচ্ছে তার নাম শাকিল আহমেদ, তিনি গাড়িটা আটকেছেন। তিনি একটা ফোনে ভিডিও করতে করতে বলছেন যে দেখুন এই যে প্রশান্ত বর্মন, সেই দুর্নীতিগ্রস্ত অভিযুক্ত পলাতক খুনি প্রশান্ত বর্মন, তাকে আমি আটকেছি, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজনকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আমি এইখানে তাকে আটকেছি, দেখুন একে। এবং সেখানে পুলিশের ভূমিকা কি? প্রথমত পুলিশ তো চারপাশে ছিল না, তাকে ডেকে আনতে হয়েছে যিনি ব্যক্তি ভিডিও করছেন তার কথা অনুযায়ী। তারপর পুলিশ আসার পরেও গোটা বিষয়টা দেখতে পাওয়ার পরে পুলিশের ভূমিকাটা কি? প্রাথমিকভাবে
ভাবে দেখতে পাওয়া গেল যে ওই ভিডিওটার মধ্যে পুলিশ এক কোণে দাঁড়িয়ে রয়েছে, হয় সে ফোনে ব্যস্ত আর না হলে সে কি যে করছে সেই জানে। এবং যখন ভিডিওটা দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ব্যক্তি ভিডিও করছেন তার তৎপরতা পুলিশের থেকে অনেক গুণ বেশি। পালা বদলের পরে যখন দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী নেতা কাউন্সিলর যাদের বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের একেবারে গর্তের ভেতর থেকে বের করে নিয়ে আসছে, গ্রেপ্তার করছে, সেই পালা বদলের পরের সময়তেও প্রশান্ত বর্মন কোন একটা গর্তের ভেতরে লুকিয়ে বসে রয়েছেন সেই দিকে কিন্তু পুলিশ হাত বাড়ালো না। প্রশান্ত বর্মনের মাথার উপরে কোন কত বড় বাবার হাত রয়েছে যে পুলিশ সেই দিকে হাত বাড়ালো না। পুলিশ নাকি প্রশান্ত বর্মনকে খুঁজেই পেল না। 4 মাস ধরে পুলিশ প্রশান্ত বর্মনকে খুঁজে পেল না এবং প্রশান্ত বর্মন কোথায় পুলিশ কিচ্ছু জানে না। আর সেই প্রশান্ত বর্মন কলকাতার বুকে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা হতে পারে বলে আপনি মনে করেন? মানে প্রশান্ত বর্মন সেদিন তার মানে গ্রেপ্তার হয়েছেন, এই যে পুলিশ ধরেছে, শুধুমাত্র একটাই কারণে যে ওই ব্যক্তি সেদিন ভিডিওটা করছিলেন, সেই কারণে প্রশান্ত বর্মন ধরা পড়েছেন। এই রাজ্যে পালা বদল হয়ে যাক, মালা বদল হয়ে যাক, যাই হয়ে যাক, পুলিশের ব্যাপারটা হচ্ছে আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই থাকবো, আমাদের যা বলবে শাসক দল আমরা তাই করব। মানে তৃণমূল কংগ্রেসের আমলে আমরা বিজেপিকে পেটাতাম, ব্যাস খুশিতে থাকতো শাসক দল, কোনো অসুবিধা নেই। এবার বিজেপি এখন ক্ষমতায় রয়েছে, এবার আমরা তৃণমূলকে পেটাবো, ব্যাস ওই পর্যন্তই আমাদের কাজ, এর থেকে বেশি আমরা আর কিছু করব না, আমাদের আর এর থেকে বেশি কিছু করার নেই। ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হবে, ওসবের তো কোনো বালাই নেই, ল তো তারা নিজেই, আর অর্ডার কে আর দেখে কেই বা মেনটেন করে, ওসবের কোনো ধার ধারার দরকার নেই। এই ঘটনাটাকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল এইভাবে কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে দেখুন তৃণমূল আমলে কিন্তু প্রশান্ত বর্মনকে খুঁজে পাওয়া গেল না, পালা বদলের পর বিজেপির সরকার আসতেই কিন্তু প্রশান্ত বর্মনকে খুঁজে পাওয়া গেল। আর এই ঘটনা সম্পর্কে মনে হয় সব থেকে ঠিক বর্ণনা করেছেন অন্য আরেকজন মন্ত্রী, তিনি হচ্ছেন দিলীপ ঘোষ। তিনি যে কথাটা বলেছেন আমি একদম কোট আনকোট আপনাদের পড়ে শোনাচ্ছি, এমনিতে আমি কখনো মিসকোট করি না, কিন্তু তাও সাবধানের মার নেই, আর যিনি বক্তা তিনি হচ্ছেন দিলীপ ঘোষ, তাই পড়ে শোনাচ্ছি। দিলীপ ঘোষ এই ঘটনা নিয়ে বলছেন, পুলিশ তো কাউকেই খুঁজে পায় না, তাদের সাথে সন্ধ্যেবেলা বসে খায়, সে বলছে পাচ্ছি না খুঁজে, সব জায়গায় এই সমস্যা আছে, পুলিশের অভ্যেস না পাল্টালে মানুষ পাল্টে দেবে, শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়, পাবলিক যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে বেরিয়ে আসছে, তারপর কে কাকে বাঁচাবে? পুলিশ লোককে বাঁচাবে? পুলিশকে কে বাঁচাবে? পুলিশের সাবধান হওয়া উচিত। যা ঘটনা ঘটছে চারদিকে, লোক খেপে গেছে এতদিন অত্যাচার সহ্য করতে করতে, সব জায়গায় অপরাধের সাথে পুলিশ জড়িয়ে আছে, সেই খবর আসছে আমাদের কাছে। পুলিশ নিজের দায়িত্ব পালন করুক এবার, না হলে জনরোষ এমন হবে যা কেউ কাউকে বাঁচাতে পারবে না। এখন তো কমপক্ষে ঠিক হওয়া উচিত, না হলে এদেরকে গ্যারেজ করা হবে সব কটাকে, বা আইনের হাতে তুলে দিতে হবে। এখন পুলিশ এই নতুন সরকারের আমলে শোধরাবে কিনা সে একমাত্র পুলিশই বলতে পারবে, তবে পুলিশের শোধরানোর কোনো লক্ষণ যে এখনই দেখতে পাওয়া যাচ্ছে না সেটা কিন্তু প্রমাণিত হয় আরও একটি ঘটনায়। আমি তৃণমূল আমলে এই রকম খবর বহুবার করেছি, যেখানে দেখা গেছে যে তৃণমূলের নেতা, সে পঞ্চায়েত প্রধান হতে পারে, সে ব্লক সভাপতি হতে পারে, বুথ সভাপতি হতে পারে, সে কোনো না কোনোভাবে কোনো নারী নির্যাতন করেছে, যৌন হেনস্থা করেছে, কখনো কখনো নাবালিকাদের ওপরে এই নিগ্রহ, এই অত্যাচার করেছে, ধর্ষণের ঘটনা ঘটেছে। এবং প্রথমে তো সেগুলো নিয়ে কোনো এফআইআর অভিযোগ এ সমস্ত নেওয়া হতো না, তারপর যদি বা সেই অভিযোগ এগোতো, যদি কোনো রকমভাবে মামলাটা এগোতো, তখন সেই নির্যাতিতার পরিবারের ওপরে যে ধরনের অত্যাচার নেমে আসতো সে বলার কথা নয়, অসহনীয় অত্যাচার এই কারণে যে সেই নির্যাতিতার পরিবার যাতে মামলাটা তুলে নেয়, যাতে অভিযোগটা তুলে নেয়। এমন ঘটনা পর্যন্ত ঘটেছে যেখানে হাইকোর্টের তরফ থেকে পুলিশকে বলা হয়েছে নির্যাতিতার পরিবারকে সুরক্ষা দিতে হবে, এবং সেই নির্যাতিতার পরিবারের বাড়ির ওপরে বোমা মারা হয়েছে শুধুমাত্র ভয় দেখানোর জন্য যে মামলাটা যাতে তারা তুলে নেয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে পুলিশ মুখে কুলু পেটে দাঁড়িয়ে রয়েছে, নীরব দর্শক হয়ে রয়েছে। এই পরিস্থিতির বদল হবে, এই রকম ঘটনা এরপরে আর দেখতে পাওয়া যাবে না। শাসক দলের ওপর থেকে নির্যাতিতার পরিবারকে এইভাবে মামলা তুলে নেবার জন্য আর চাপ দেওয়া হবে না। এই স্বপ্ন নিয়ে বাংলার মানুষ পালা বদল ঘটিয়েছেন, একটা নতুন দিনের স্বপ্ন তারা দেখতে শুরু করেছেন। কিন্তু পালা বদলের পর কি হলো, বাস্তবে কি দেখা গেল? এই একটা ঘটনার মাধ্যমে বাস্তবটা কি সেটা আমাদের চোখের সামনে আবারও এলো। ঘটনাটা শান্তিপুরে, এবং সেখানে পালা বদলের সঙ্গে সঙ্গে বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বিজেপির একজন বুথ সভাপতি এক নির্যাতিতার বাড়িতে গিয়ে তাদের হুমকি দিয়ে বলেছেন যে এখন কিন্তু ক্ষমতা বদলে গেছে, ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে, এখন তোদের কথা আর কেউ শুনবে না, ভালোয় ভালোয় মামলাটা তুলে নে, তা না হলে কিন্তু বাড়িতে আগুন লাগিয়ে প্রাণে মেরে দেব।
2024-এ একটি অভিযোগ উঠে আসে যেখানে বলা হয় যে 7 বছরের এক ব্যক্তি 2 বছরের একটি শিশু কন্যাকে যৌন নিগ্রহ করেছে এবং সেই 7 বছরের ব্যক্তি তিনি একজন বিজেপির কার্যকর্তা, তৎকালীন বিজেপির বুথ সভাপতি। এবং এই অভিযোগ সামনে উঠে আসার পরে এটাও সামনে উঠে আসে যে এই নিগ্রহ এতটাই ভয়ঙ্কর ছিল যে ওই শিশু কন্যার গোপনাঙ্গে রক্ত জমাট বেঁধে যায়। পুলিশ সেই সময় তদন্তটা এগিয়ে নিয়ে যায়, সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এখন সেই ব্যক্তি জেলে রয়েছেন এবং এই মামলা বিচারাধীন রয়েছে। এবং সেই সময় পালা বদলের সঙ্গে সঙ্গে বিজেপির বর্তমান বুথ সভাপতি তিনি গিয়ে সেই নাবালিকার পরিবারকে হুমকি দিচ্ছেন যে মামলাটা কিন্তু এবার তুলে নিতে হবে, আমরা কিন্তু ক্ষমতায় এসেছি। এবং পরে যখন সংবাদ মাধ্যমের তরফ থেকে বিজেপির এই বুথ সভাপতি সুধীর দাসকে প্রশ্ন করা হয় যে আপনি কি সত্যি এইভাবে নাবালিকার পরিবারকে গিয়ে ভয় দেখিয়েছেন, হুমকি দিয়েছেন, মামলা তুলে নেবার কথা বলেছেন, তিনি কি উত্তর দেন? তিনি বলেন, ওই রাতে আমরা মেয়েটির বাড়িতে গিয়েছিলাম, তবে অনুরোধ করতে। আমরা কেবল মামলা তুলে নেবার জন্য অনুরোধ করেছি, বাড়ির ভেতরেও ঢুকিনি, বাইরে দাঁড়িয়ে কথা বলেছি নাবালিকার বাবার সঙ্গে। কারা হুমকি দিয়েছে সেটা আমাদের জানা নেই, কিন্তু আমি মারার হুমকি দিইনি, কারণ তারা যদি অভিযোগ না তুলে নেয় তাহলে আমাদের কিছু করার নেই, আদালতে মামলা চলছে। আর ওই নাবালিকার মা তিনি কি বলেছেন? তিনি বলছেন, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমার স্বামী শ্রমিকের কাজ করে আর তা দিয়ে কোনো রকমের সংসার চলে আমাদের। গত 2 বছর আগে আমার নাবালিকা মেয়েকে যেভাবে হেনস্থা করেছিল প্রায় 60 বছরের এক ব্যক্তি, তার পরিপ্রেক্ষিতে আমরা থানায় অভিযোগ দায়ের করেছিলাম। বর্তমানে তিনি জেল খাটছেন এবং মামলা সম্পূর্ণ আদালতের তত্ত্বাবধানে রয়েছে। এখন সেই মনোরঞ্জন হালদারের পরিবারের লোকজন এবং বর্তমান বিজেপির বুথ সভাপতি সুধীর দাস আমাদের ভয় দেখাচ্ছে, বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। আমার স্বামী একা কাজে যায়, আমাদের চরম আতঙ্কে দিন কাটছে। আমরা চাই এর একটা সুব্যবস্থা করুক প্রশাসন। দেখুন, এই বিষয়টাকে আপনি অনেক রকম ভাবে ভাবতে পারেন। আপনি বলতে পারেন যে এটা একটা গাঁজা কেস ছিল, এটা গাঁজা কেস ছিল সেই জন্য এরকম কথা বলা হচ্ছে। গাঁজা কেসই যদি বিজেপির কারোর বিরুদ্ধে ছিল তাহলে এখন সেই গাঁজা কেস সরানোর জন্য তো বিজেপিকে হুমকি দিতে হবে না, বিজেপি তো এখন ক্ষমতায় রয়েছে। আবারও আপনাদের মনে করিয়ে দিই, 7 বছর বয়সের একটা লোক যৌন নিগ্রহ করেছে 2 বছর বয়সের এক শিশু কন্যাকে, এইটা অভিযোগ। এবং তারপরে বিজেপির বুথ সভাপতি বর্তমানে যিনি, তিনি বলছেন যে এই মামলা তুলে নেবার জন্য অনুরোধ করতে গিয়েছিলাম। এটা কি বলা যায়? এটা কি সত্যি বলা যায় এরকম একটা ঘটনায়? এটাকে ডিফেন্ড করা যায়? এটার হয়ে সাফাই গাওয়া যায়? আপনি এটার হয়ে যদি সাফাই গাইতে চান, আপনি যদি এটাকে ডিফেন্ড করতে চান, সেই নর্দমায় আপনি নামতে চান, সেটা বুঝতে পারছি, কিন্তু তাহলে বলতে হবে আপনি একেবারে সেই পূর্বতন সরকারের ভাষা ধরে নিয়েছেন, একেবারে সেই ভাষাতেই আপনি বলতে চাইছেন এটা একটা ছোট্ট ঘটনা বা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি আশা করি যে এখন আপনারা পূর্বতন সরকারের সেই নোংরামিতে চলে যাবেন না যেখানে এখানেও হয়তো আপনাদের বলতে হবে যে দেখো গিয়ে এখানে কোনো একটা লাভ অ্যাফেয়ার ছিল হয়তো। বিজেপির তরফ থেকে দলগতভাবে এখনো পর্যন্ত কি এই বিজেপির বুথ সভাপতি সুধীর দাসের বিরুদ্ধে কোনো